সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আরও একবার আপনাদের স্বাগতম জানাচ্ছি অরণ্যনীতি ক্লাসে। আর বরাবরের মতোই প্রেজেন্টেশন রয়েছে এবং সেটাই আমরা আজকে ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রবন্ধ রচনা। কিভাবে বা কোন পদ্ধতি অবলম্বন করে আপনি লিখলে প্রবন্ধ বা রচনাতে আপনি সবচেয়ে বেশি নম্বর পাবেন, সেই টেকনিক বা সেই কলাকৌশলগুলো আজকে আমি এখানে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। আপনারা জানেন ব্যাকরণের মধ্যে সবচেয়ে বেশি নম্বর কিন্তু এই রচনাতে। সুতরাং বেশি নম্বর যেটাতে আছে কেবলমাত্র এটাতেই যদি আপনি আনসার করেন, রচনা কিন্তু আপনার নম্বর হচ্ছে 20। প্রাপ্ত নম্বর যেটাতে 20, সেটাতে কিন্তু আপনি যদি A+-এরও টার্গেট থাকে, এটা আপনার খুব সুবিধা এনে দেবে। আপনার যদি পাস করার টার্গেট থেকে, এটাও আপনাকে সুবিধা এনে দেবে। আপনি যদি মনে করেন যে হাই রেঞ্জে যেতে চান কিংবা মিডল রেঞ্জে যেতে, যে রেঞ্জে আপনি যেতে চান না কেন, রচনাটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট। সুতরাং একটু যদি আপনি সুকৌশলী হন, তাহলে কিন্তু রচনাতে আপনি ভালো মার্কস পাবেন। বাংলাদেশের যে শিক্ষকই খাতা দেখুক না কেন, আপনার প্রতি সুবিচার হবে। ওকে, আমরা দেখে নিব এখন কি কি কৌশল। তার আগে একটু বেসিকটি জেনে নিন যে প্রবন্ধ বা রচনা কি। ইংরেজি এসে শব্দের মানে সমার্থক শব্দ হিসেবে ধরা হয়ে থাকে কি প্রবন্ধ। মানে প্রবন্ধ যদি আপনি বাংলা করেন তাহলে হবে প্রকৃষ্ট রূপে বন্ধ। এটা যদি আপনি সংজ্ঞান করেন তাহলে কিন্তু কবিতারও কিন্তু প্রকৃষ্ট রূপে বন্ধ আছে, আবার কিন্তু প্রবন্ধের প্রকৃষ্ট রূপে বন্ধ আছে, কিন্তু সেভাবে কিন্তু সেই সংজ্ঞায় কিন্তু এটাকে ফেলা যায় না। ফলে বাংলায় কিন্তু দুইভাবেই কিন্তু সংজ্ঞান করা হয়েছে, প্রবন্ধের কিন্তু আলাদা সংজ্ঞান করা হয়েছে। তো আমরা প্রবন্ধের যদি সংজ্ঞা করি তাহলে এটা এভাবে বলা যায় যে যুক্তিধর্মী রচনাই হলো কি প্রবন্ধ। সুতরাং এই দিকটা যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু প্রবন্ধটি লিখতে আপনার জন্য সুবিধা হবে। ওকে, ফার্স্ট আপনি যখন কোনো প্রবন্ধ রচনা যখন আপনি লিখতে যাবেন পরীক্ষার খাতাতে, প্রথম আপনি মাথায় রাখবেন, যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে প্রচুর পরিমাণে সময় পাওয়া যায়, প্রশ্ন কম থাকে, সময় বেশি থাকে, ফলে লেখাটি মানে সুন্দর করার অপশন থাকে। প্রথম মানে যে দিকটা মানে যে জিনিসটার প্রতি আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার লেখাটি হতে হবে নেট অ্যান্ড ক্লিন। তো ভালো নম্বর পেতে গেলে যে কৌশলগুলো অবলম্বন করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ বর্ণনা করার চেষ্টা করছি। নাম্বার 1, আপনার খাতাটি হতে হবে নেট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আপনি দেখুন ন্যাচারালি আমরা যখন কোনো শিশুদেরকে যখন কুলে নিতে যাই, যে শিশুটি দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন, ওই শিশুটিকে কিন্তু আপনার আদর করতে ইচ্ছে করবে। আর যে শিশুটি সাধারণত নোংরা থাকে তাকে কিন্তু আমাদের আদর করতে ইচ্ছে হয় না। এটা হচ্ছে আমাদের সহজাত প্রবণতা। ঠিক একই সাইকোলজি আপনি খেয়াল করবেন পরীক্ষার খাতার মধ্যে। যখন মানে কোনো খাতা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন কিন্তু ওই খাতার প্রতি ওই পরীক্ষকের একটা সিম্পিতি কিন্তু অটোমেটিক জন্ম নেয়। আর যে খাতার প্রতি পরীক্ষকের সিম্পিতি জন্ম নেয়, ওই শিক্ষার্থী কিন্তু ওই পরীক্ষকের কাছ থেকে সুবিচার পান। ফলে আমাদের এই জিনিসটি কি করতে হবে, আর একটু সুদৃষ্টি দিতে হবে। অর্থাৎ স্টার্ট, মিডল অ্যান্ড এন্ডিং পুরো খাতাতেই আপনি কি করবেন, আপনার লেখাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমি বলেছি এটা আগের কোনো ক্লাসে যে বাংলা দ্বিতীয় পত্রে সাধারণত প্রশ্ন কম থাকে এবং সময় বেশি থাকে, ফলে আপনি লেখাটি চাইলে সুন্দরও করতে পারেন, দীর্ঘও করতে পারেন। ওকে, তাহলে প্রথম স্টেপ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন লেখা। কোনোভাবেই লেখাতে কাটাকাটি করা যাবে না, বিশেষ করে স্টার্টিংয়ের সময় কোনোভাবেই কাটাকাটি করা যাবে না। কাটাকাটি করলে ওই শিক্ষার্থীর প্রতি ওই পরীক্ষক একটু আন্ডার এস্টিমেট করে। অর্থাৎ সাইকোলজিক্যাল একটা ব্যাপারে কিন্তু শিক্ষকের মধ্যে কাজ করে, সব শিক্ষকের মধ্যে। এটা আপনি যখন যদি কোনো দিন শিক্ষক হন আপনার মধ্যেও কাজ করবে, যে ছেলেটা কাটাকাটি করতেছে, দেখতে অসুন্দর লাগতেছে, সুতরাং তার প্রতি একটু মানে অবিচার হবে, একটু তাকে আন্ডার এস্টিমেট করবে, এটি তো স্বাভাবিক। আর লেখাটা সুন্দর করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, আপনি সুবিচার পাবেন।
তারপর 2 হচ্ছে মানে দুইভাবেই আপনি রচনা লিখতে পারেন। এক হচ্ছে আপনি পয়েন্ট আকারে লিখতে পারেন, হিংস যেটাকে বলি আমরা, হ্যাঁ, যেমন লিখলেন ভূমিকা বা প্রারম্ভিকা, তা এরপরে আপনি ক্রমপর্যায়ে লিখলেন এটার উৎস, হ্যাঁ, তো এটার বিভাগ বর্ণনা, ক্রমপর্যায়ীভাবে পয়েন্ট আকারে আপনি লিখতে পারেন। আবার মানে মনে করেন লাস্টে একেবারে শেষে দিলেন উপসংহার কিংবা মন্তব্য, এগুলো হচ্ছে পয়েন্ট বা হিংস, এইভাবে আপনি লিখতে পারেন। আবার আপনি মনে করেন যে কোনো হিংস আপনি দিলেন না, আপনি প্যারা প্যারা দিয়ে শুরু করলেন, অর্থাৎ ভূমিকা অংশটা ভূমিকা না লিখে কিন্তু একটা প্যারা করলেন, পরের অংশটা কোনো হিংস বা পয়েন্ট না দিয়ে আপনি একটা প্যারা করলেন। তাহলে দুইভাবেই কিন্তু লেখা যায়, হিংস দিয়ে বা পয়েন্ট আকারে লেখা যায়, আবার পয়েন্ট ছাড়াও লেখা যায়, প্যারা প্যারা করে লেখা যায়। তাহলে আপনারা হয়তো প্রশ্ন জাগতে পারে, তাহলে কোন স্টাইলে লিখলে আমি নম্বর বেশি পাবো? আসলে বেশিরভাগ শিক্ষকরাই দুইভাবেই ভালো, তবে বেশিরভাগ শিক্ষকরা পয়েন্ট পছন্দ করে। এটা হলো আমার অবজারভেশন, মানে আমার দেখা, যে বেশিরভাগ শিক্ষকরা পয়েন্ট পছন্দ করে। পয়েন্ট আকারে লিখলেই আপনি সবচেয়ে বেশি, বা হিংস দিয়ে লিখলে আপনি সবচেয়ে বেশি নম্বর পেতে পারেন। কোনো কোনো শিক্ষক তো এমনও আছেন যে যত বেশি পয়েন্ট তত বেশি নম্বর, যদিও এগুলো আসলে বেসিক্যালি আসলে মানদণ্ড না, মানদণ্ড মূল ভাব প্রকাশ হয়েছে কিনা এটার উপর ডিপেন্ড করে। কিন্তু সব শিক্ষকও তো এক না, সবার দেখার ভঙ্গি দৃষ্টিভঙ্গি এক না। মনে করুন আমি ভালো, আজকে যে খাতাটি আমি সকালে দেখলাম, এই খাতাটি যদি আমাকে রাত্রে দেওয়া হয় কিংবা পরের দিন দেওয়া হয়, আমার কিন্তু মার্কিং এক হবে না। কারণ আমি যখন খাতা দেখি তখন সাইকোলজিক্যাল অনেক ব্যাপার কাজ করে, মানে পরিপার্শ্বের অনেকটা কাজ করে। বাংলাদেশের পৃথিবীর কোনো শিক্ষকই আপনি যদি দেন, কোনো শিক্ষকই এরকম মানে একদিন খাতা দিলেন, পরের দিন দিবেন, 3 দিন পরে দিবেন, ওই শিক্ষক ওই একই রকম মার্কিং করতে পারবে না, কিছু না কিছু ইমব্যালেন্স হবে। তো সাইকোলজিক্যাল অনেক ব্যাপার থাকে। তো যাই হোক, এটা মনে রাখবেন যে বেশিরভাগ শিক্ষক যেটা চায় সেটার দিকে আপনি একটু সুদৃষ্টি দিবেন, আপনি পয়েন্ট বা হিংসা আকারে আপনি লেখার চেষ্টা করবেন। ওকে, এখন হচ্ছে যে আপনি কি মানে মার্কিং কলমগুলোকে আপনি ব্যবহার করবেন নাকি করবেন না, এটা হচ্ছে আপনি যদি মাধ্যমিক স্তরে থাকেন, বিশেষ করে মানে 10ম শ্রেণীর আগ পর্যন্ত, মানে যেটাকে আমরা বলি শিশু সুলভ মন মানসিকতা, তো সেরকম হলে কোনো বেশি একটা বাধা থাকে না। তবে রেড কালার আপনি ব্যবহার করবেন না, রেড কালার আন্ডারলাইনও করবেন না, রেড কালার দিয়ে কলম দেওয়ার চেষ্টা করবেন না, রেড কালার বর্জনীয়। আচ্ছা, তো বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে যারা রয়েছেন তাদেরকে বলবো যে এইগুলো মানে বিশেষ করে কালার পেন্সিলগুলো ব্যবহার না করে ভালো। আপনি বল পয়েন্ট দিয়েও আপনি আন্ডারলাইন করতে পারেন, কিংবা ওপর হিংস লিখলেন, এর নিচ থেকে আপনি লেখাটা শুরু করলেন, তাহলে আইডেন্টিফাই হয়ে গেল হিংস বা পয়েন্টটা। এইভাবে আপনি করতে পারেন, এটা একটা স্টাইল, মানে শিক্ষকের দৃষ্টি মানে আকৃষ্ট করার এটা একটা স্টাইল। তো সাধারণত মনে করুন যে যে কোনো রচনার ক্ষেত্রে, প্রবন্ধের ক্ষেত্রে 3টি জিনিস প্রধান থাকে। এক হচ্ছে ভূমিকা, দ্বিতীয় হচ্ছে মানে ভাবের বিষয়বস্তু সুললিতভাবে বর্ণনা, এবং 3 নম্বর তৃতীয় স্টেপ হচ্ছে উপসংহার। তাহলে আমরা বেশিরভাগ শিক্ষকরা যেটা করি, বিশেষ করে এটা 4র্থ নম্বর স্টেপ আপনার জন্য, যে কোনো রচনার একেবারে শুরুটা আমরা একটু ভালোভাবে পড়ি, মাঝখানে একটু দৃষ্টি দেই, এবং শেষটা একটু ভালোভাবে পড়ি। তার মানে যে আমরা যে সবই পড়ি এরকম না, আবার সবই যে পড়ি না তাও না। আমাদের কোনো শিক্ষক আছে একেবারে মানে ধরে দেখবেন যে সব পড়তেছে, আবার কোনো শিক্ষক দেখবেন যে সব দেখবে না কিন্তু ভুলগুলো তার চোখে পড়ে। মানে এক এক শিক্ষকের অভিজ্ঞতা এক এক রকম। তবে সব মানে কি মানে পড়ার সময় আপনি যখন পত্রিকা পড়েন দেখবেন যে আমরা কিন্তু সমস্ত পত্রিকা কোনোদিনই আমরা কিন্তু পড়ি না। বেসিক জিনিসটা, বেসিক তথ্যগুলো আমরা কিন্তু মানে যেমন শিরোনাম দিকে অনুমান করি, বা একটু পড়ার পরে আমরা কিন্তু বুঝতে পারি ঘটনাটা কোন দিকে যাচ্ছে। তো এরকম একজন শিক্ষক যখন শিক্ষকতা করেন, মানে শিক্ষকদের কিন্তু নানা রকম অভিজ্ঞতা হয়। আমাদের কিন্তু অসংখ্য, আমরা যারা শিক্ষকতা করি, অসংখ্য ছাত্রের মানে অসংখ্য ধরনের লেখার স্টাইল, কিন্তু স্টাইলের সাথে আমরা পরিচিত হই। কারোটা কাওয়ার ঠ্যাং, বগের ঠ্যাং, হ্যাঁ, ছোট বড় মাঝারি গোলাকার, এই ইটালিক বলেন, বোল্ড বলেন, যেটাই বলেন, কত ধরনের লেখা। ফলে এইগুলো তো আমাদের হজম করতেই হয়। এর সাথে সাথে আমাদের
আরেকটা জিনিস করতে হয় যে এই শিক্ষার্থী যে শুরুটা করলো, এই শুরুটা কি সে নিজ থেকে করলো, না বই থেকে করলো, না দুটার সুসামঞ্জস্য করলে করলো, দুটার মিথস্ক্রিয়া করলো? তার মানে আমরা প্রতিটা শিক্ষক ভূমিকাটা দেখি, আর কিছু দেখি বা না দেখি, ভূমিকাটা দেখি, উপসংহার দেখি। ফলে শিক্ষার্থীদের ভূমিকা অংশটা আমি বলবো যে যথাসম্ভব যে কোনো ব্যাকরণ বই থেকে যদি সম্ভব হয় একটু মুখস্থ করে লেখার চেষ্টা করবেন, কিংবা ব্যাকরণ বই থেকে নিজের মতামত ব্যক্ত করে নিজে একটু নোট করে নেবেন এবং ভূমিকা অংশটা মানে সুসমন্বয় করে লেখার চেষ্টা করবেন। তো আবার বলবেন যে স্যাররা তো পড়ে না, স্যাররা তো এগুলো লিখলেই হবে না। মনে করুন যে স্যার কিছুই দেখে না, শকুন দেখছেন তো, শকুন দেখবেন আকাশে উড়ে যাবে, তার দৃষ্টি কিন্তু অনেক দূর থেকে এখন নিচ পর্যন্ত কোথায় মুরগির বাচ্চা আছে, অনেক উপরে থাকলে তার দৃষ্টি কিন্তু নিচে, দেখবেন সু মেরে সে বাচ্চারা ধরে ফেলতেছে। মানে শিক্ষকরা দেখে না কিন্তু মানে পৃষ্ঠে উল্টাছে, কিন্তু যেখানে আপনারা বলছে কিন্তু ধরে ফেলবে। ফলে ঢালাওভাবে কোনো শিক্ষকদের এভাবে বলা যাবে না সারা খাতা দেখে না, খাতা দেখে, ভুলটা তার চোখে পড়বেই। হ্যাঁ, তো পড়াটাই স্বাভাবিক, আমি সেটা পজিটিভ পড়তে দেখি, প্রতিটা শিক্ষকই দেখুক। তো আমি মনে করি যে বেশিরভাগ শিক্ষকই খাতা দেখেন, ভালো করে খাতা দেখেন। হ্যাঁ, এখন তো মানে খাতা দেখার মধ্যে তো একটা কী রয়েছে, সিমিলারিটি রয়েছে। ধরুন কোনো বোর্ডে যখন খাতা দেয় শিক্ষকদের, আমি দেখি যে মানে নির্দিষ্ট শিক্ষকের যতগুলো খাতা হয় এই খাতা দিয়ে শিক্ষককে ভাগ দেওয়া হয়, তো ওই সমান ভাগে দেওয়া হয়। ফলে একটা সমতায়ন থাকে, একটা ব্যালেন্স থাকে। এই ব্যালেন্সের মধ্য দিয়ে শিক্ষকদের খাতা দেওয়া হয় এবং শিক্ষকদের পর্যাপ্ত সময় দেওয়া হয়। ফলে আপনি এটা ভাবার দরকার নেই যে শিক্ষকরা খাতা দেখে না। ফলে আপনার জায়গাতে আপনি কি থাকবেন, নেট অ্যান্ড ক্লিন থাকবেন, আপনি সৎ থাকবেন, আপনি নীতিবান থাকবেন। আপনি মনে করেন আপনি যদি কখনো ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, এই ফাঁকিটা কিন্তু ওই শিক্ষকই দিচ্ছেন, আপনি আপনার নিজেকে দিচ্ছেন। তো নিজের পায়ে গরুর মারার দরকার নেই, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে আমি বলছিলাম কি, যে ভূমিকা অংশটা এবং শেষ অংশটা, অর্থাৎ ভূমিকা এবং উপসংহার বা যেটাকে মন্তব্য বলেন, এই দুটো অংশ একবার হুবহু মুখস্থ করলে ভালো হয়, কিংবা নিজের মতো করে নোট করে এগুলো ইনক্লুড করলে ভালো হয়। ওকে, তো আমরা দেখি 5 নম্বর স্টেপ, যে বিশেষ করে ভূমিকা অংশে আপনি কি লিখবেন বা কিভাবে লিখলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা বাড়বে। ভূমিকা অংশতে মনে রাখবেন, তথ্য দিতে যাবেন না। ভূমিকা অংশে তথ্যের চেয়ে ভাবের প্রাধান্য বেশি দিতে হবে। তথ্যের জন্য তো আমাদের বর্ণনামূলক অংশ আছেই। হ্যাঁ, এবং মন্তব্য বা উপসংহারের ক্ষেত্রে আপনি তথ্য দিতে যাবেন না। ভূমিকা এবং মন্তব্য বা উপসংহারে আপনি কি করবেন, ভাবের প্রাধান্য বেশি রাখার চেষ্টা করবেন। প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আরেকটা বিষয়, যে ভূমিকা অংশে আপনি জটিল বাক্য ব্যবহার করবেন না, যৌগিক বাক্য ব্যবহার করবেন না। মনে রাখবেন কি বলছি, জটিল বাক্য এবং যৌগিক বাক্য ব্যবহার করা যাবে না। তাহলে কিভাবে শুরু করবেন, সিম্পলি শুরু করবেন, সরল বাক্য দিয়ে আপনি শুরু করবেন। শুরুটাই যদি আপনার ভালো হয়, মনে করেন ইংরেজিতে একটা প্রবাদ এরকম আছে, যে কাজটি ভালোভাবে শুরু করলো সে যেন জেনে রাখে তার কাজটা অর্ধেক সফল হয়ে গেল। তাহলে আপনার শুরুটাই যদি ভালো হয়, আপনি মনে করেন স্যারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি সরল বাক্য দিয়ে শুরু করেন, স্যারে পড়তেছে, স্যারের চোখ আরাম পাচ্ছে, স্যারের মানে ব্রেন আরাম পাচ্ছে, মন আরাম পাচ্ছে, স্যারের অনুভূতি কি মানে চাঙ্গা হচ্ছে, আপনার প্রতি সিম্পিতে বাড়তেছে। সিম্পিতে বললে তো বুঝতেই পারতেছেন আপনার নম্বরটা বেড়ে যাচ্ছে। তো যে কারণে আমি বলবো যে জটিল বাক্য, যৌগিক বাক্য একেবারে মানে স্টার্টিংয়ে, বিশেষ করে ভূমিকা অংশে বা প্রারম্ভিক অংশে না দেওয়াটাই ভালো, এটা বর্জন করবেন। ওকে, বর্ণমূলক অংশকে আপনি কি করবেন, আপনি জানেন যে রচনা মানেই কিন্তু সেটা হচ্ছে কি যুক্তিধর্মী। সুতরাং আপনি একের পর এক যুক্তি দিয়ে, মানে যে বিষয়টা হোক, নারীর ক্ষমতায়ন হোক কিংবা মুক্তিযুদ্ধ হোক, ষড়ঋতু হোক, যেটাই হোক না কি, XYZ যেটাই হোক না কেন, আপনি ক্রম পর্যায়ে এটা বিশ্লেষণ করার চেষ্টা করবেন এবং তথ্য দেওয়ার চেষ্টা করবেন। এবং তথ্যগুলো হবে মানে যুক্তির পারম্পর্য থাকবে তথ্যগুলোতে, এবং বক্তব্যের আপনার কিন্তু গভীরতা থাকবে এবং তথ্যের সমাবেশ থাকবে।
মানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে উদ্ধৃতি ব্যবহার করবেন। আপনি স্টেপ বাই স্টেপ নোট করে নেবেন এগুলো। আপনি শুরু করতে পারেন কোনো রচনার একবারে শুরুতে, ভূমিকার আগেই আপনি কোনো একটা কবিতা দিয়ে শুরু করতে পারেন। যদি আপনি মনে করেন যে অন্যর থেকে আপনি একটু ডিফারেন্ট হতে চান, কবিতাটি আপনি কারেকশন করে নেবেন ওই সম্পূরক। মনে করুন আপনি 10টা বা 15টা রচনা পড়লে আপনার একটা কমন, 10টা পড়লে একটা কমন লাগতে পারে, নিশ্চিত থাকেন। তো এই 10টা রচনা আপনি আলাদাভাবে করে 10টা কবিতা আপনি ইনক্লুড করেন একবারে শুরুতে যদি করতে চান, ভূমিকার আগের অংশ আপনি দিয়ে দিলেন। এভাবে করলে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারলেন যে প্রথাগত ব্যাকরণ বই থেকে আপনি আলাদাভাবে নোট করতে পারেন, আলাদাভাবে রচনা তৈরি করতে পারেন, বা কয়েকটা ব্যাকরণ বই থেকে মিলিয়ে আপনি আলাদাভাবে নোট করলেন রচনা। তাই আমি বলছিলাম যে কবিতা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনি 8-10 জন শিক্ষার্থী থেকে কিন্তু আপনি ওই পরীক্ষকের কিন্তু সুদৃষ্টি পাবেন, বা বিশেষ আকর্ষণ বা বিশেষ যেটা বলে সিম্পিতি আপনি কিন্তু পাবেন কবিতা। এরপরে আপনি দেখবেন যে উদ্ধৃতি চিহ্ন আপনি কিন্তু ব্যবহার করবেন, মানে প্রাসঙ্গিক। ধরুন আপনি লিখলেন মুক্তিযুদ্ধ সম্পর্কে কিংবা নারীর ক্ষমতা সম্পর্কে বিভিন্ন নারীবাদী লেখক বা লেখিকারা যা বলেছেন সেগুলোর আপনি সম্পর্ক গিয়ে আনতে পারেন। মুক্তিযুদ্ধ গবেষকরা মুক্তিযুদ্ধ সম্পর্কে কী বলেছে সে সম্পর্কে আপনি নিয়ে আসলেন, মানে উদ্ধৃতিগুলো নিয়ে আসলেন। তাহলে আপনার রচনার কি হবে, গ্রহণযোগ্যতা বাড়বে। ওকে, পরের স্টেপটা হচ্ছে মানে ভাষা রীতিটা। আপনি কিন্তু পুরোটা অংশই লিখবেন আপনি চলিত ভাষায়, পুরোটা অংশ রচনার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দিবেন চলিত ভাষা। তবে হ্যাঁ, কবিতা যখন মানে কবিতাংশ বা কবিতার অংশ যখন আপনি আনবেন মানে প্রসঙ্গক্রমে, তখন সেই কবিতারও যদি আঞ্চলিক ভাষার হয় তাহলে কিন্তু আপত্তি নেই, এক্ষেত্রে কিন্তু শিথিলতা আছে। কিন্তু আপনি যখনই লিখতে যাবেন তখন লিখবেন আপনি মান্য ভাষায় বা মান ভাষায় আপনি লিখবেন। তো এইগুলো আমাদের ভাষারীতির কথা। কোনোভাবেই সাধু ভাষার শব্দ সম্ভার আনা যাবে না, পারতে মানে আনবেন না। ওকে, তো আরেকটা জিনিস যে আমরা আসলে এটা সবসময় আমরা ক্লাসেও বলে থাকি শিক্ষার্থীদের ক্ষেত্রে, যে যখনই আপনি রচনাটা শুরু করলেন স্টার্টিং পয়েন্টে ভূমিকা অংশটা, আপনি কিন্তু বারবার বানানের প্রতি খেয়াল রাখবেন যে আপনার বানান যেন কি হয়, শুদ্ধ হয়। এই কারণে আমি বলেই থাকি যে বিশেষ করে ভূমিকা এবং উপসংহারগুলো একবারে মানে শিক্ষার্থীদের বলি যে তোমরা এগুলো মুখস্থ করলে সবচেয়ে ভালো হয়। বানান যেভাবে আছে সেভাবে প্র্যাকটিস করতে হবে, শুধু মুখস্থ নয়, প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন যে এটা শুধু পরীক্ষার জন্য না, আপনার নিজের জীবনের জন্য কিন্তু বানানটা অত্যাবশ্যক। আমি বলি যে প্রতিটা শিক্ষার্থীর কি বাংলা একাডেমির আধুনিক বাংলা বানান অভিধান আছে, ওটা রাখা দরকার। কোনো একটা বানান সম্পর্কে কোনো কনফিউশন হলো সাথে সাথে দেখে নিল। এভাবেই কিন্তু একটা সময় কি মানে বাংলা বানানগুলো প্রতিটা শিক্ষার্থীর আয়ত্তে চলে আসবে। তাহলে আমরা এটা জানলাম যে বানানের প্রতি কী করতে হবে, গুরুত্ব দিতে হবে। এবং আরেকটা জিনিস শিক্ষকরা প্রায়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি আমি, যে খাতা দেখতে গিয়ে অনেক সময় এরকমও দেখেছি পুরো রচনাটি লিখেছে কিন্তু কোথাও মানে সে বিরাম চিহ্নের অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করেনি বা বিরাম চিহ্ন দেয়নি। বিরাম চিহ্ন না দিলে কিন্তু ওই যে বাক্যের যে পারম্পর্য, বাক্যের যে স্বাধীনতা কোথায় শেষ হলো, কি বোঝাতে চাইলে এটি কিন্তু মানে বোঝা যায় না। তখন কিন্তু আমাদের হিমশিম খেতে হয়, এই মানে মানে শিক্ষার্থী কি বোঝাতে চেয়েছে, আমিই ব্যর্থ না সে ব্যর্থ, কনফিউশনে পড়ে যায়। হ্যাঁ, সুতরাং বিরাম চিহ্নের যথোপযুক্ত ব্যবহার করতে হবে। নিজ থেকে বিরাম চিহ্নের ব্যবহার কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। কোথায় জিজ্ঞাসা চিহ্ন হবে, কোথায় বিস্ময়সূচক চিহ্ন হবে, কোথায় সেমিকোলন হবে, কোথায় কোলন হবে, কোথায় কমা হবে, কোথায় দাড়ি হবে, নিজ থেকে এগুলো দেখতে হবে। আচ্ছা, তো এইগুলো বিষয়। এরপরে হলো যে আপনার রচনার দৈর্ঘ্য কতটুকু হবে, কতটুকু লিখলে একজন পরীক্ষক স্যাটিসফ্যাকশন বা মানে একজন শিক্ষক কি হবে, সন্তুষ্ট হবে। প্রায় বিভিন্ন শিক্ষার্থী এটা প্রশ্ন করে থাকেন। এটার আসলে কোনো স্ট্যান্ডার্ডটি কোথাও নেই বা বলাও থাকে না সাধারণত।
মানে তবে এটাও থাকে যে 600 থেকে 700 শব্দের মধ্যে একটি রচনা কিংবা প্রবন্ধের কি মোটামুটি একটা স্ট্যান্ডার্ডই আসে, 600 থেকে 700 শব্দ। কিন্তু আমি এমনও দেখিয়েছি কোনো কোনো শিক্ষার্থী 12, 13, 14 পৃষ্ঠা পর্যন্ত তার লিখে থাকে। 12, 13, 14 পৃষ্ঠা, বুঝতেই পারছেন, অনেক লেখে। সুতরাং 600-700 তাদের মাথায় থাকে না, রচনাটা শেষ করে একবারে মানে শুরু করে, মানে তারা যখন রচনা লেখে এবার শেষের দিকে লেখে, ফলে যত সময় না বেল পড়ে তত সময় তারা লিখতে থাকে। তো যাই হোক, আমি এটা বলবো যে আপনি পরিকল্পনা করবেন যে আপনি রচনা লিখতে যাচ্ছেন, আপনার সাথে একটা ঘড়ি থাকতে হবে অবশ্যই। আপনি একজন ভালো শিক্ষার্থী হতে চান, ভালো রেজাল্ট করতে চান, আপনার হাতে একটা ঘড়ি থাকবে। আপনার পরীক্ষার হলে ঘড়ি নাও থাকতে পারে, হলের ঘড়ির উপর আপনি নির্ভর করবেন না, আপনি আপনার ঘড়ি ব্যবহার করবেন। টাইম টু টাইম একটা রচনা লিখতে আপনি কত সময় নেবেন, বাসায় আগে প্র্যাকটিস করবেন, নিজ দায়িত্বে নিজ থেকে একটু প্র্যাকটিস করবেন। ঠিক এইভাবেই আপনি পরীক্ষার হলে কাজে লাগাবেন। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, এই দেখতো কয়টা বাজে এখন, কয়টা কত মিনিট বাজে, এটা বলে তাকেও মানে বিভ্রান্তি বা বিরক্ত করার দরকার নেই। আর নিজে থাকলে নিজে আপনি দেখে আপনি শুরু করলেন এত সময়। তো তারপরে যেটা হলো যে সময়ের সদ্ব্যবহার আপনি করলেন, প্লাস পাশাপাশি আরেকটা জিনিস করবেন, আমি তো বলছি আগেই যে উদ্ধৃতির ব্যবহার করেন। মাঝে মাঝে প্রসঙ্গক্রমে যদি ইংরেজি প্রবাদ প্রবচনের যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কিন্তু গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। রচনার ওজন যেটা আর কি, আমরা শিক্ষকরা তো নানা দিক থেকে ক্যালকুলেশন করি, মূল ভাব উঠে আসছে কিনা, তথ্য উঠে আসছে কিনা, উপাত্ত উঠে আসছে কিনা, ভাবের গভীরতা কেমন, যুক্তিনিষ্ঠতা আছে কিনা, এগুলো আমরা দেখি। হ্যাঁ, তারপর দেখি আমরা বাক্য গঠন, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি এরকম অনেক খাতা পেয়েছি বাক্য গঠনটা পর্যন্ত পারে না। একাত্তর দ্বাদশের শিক্ষার্থী যে তার বাক্য গঠন পর্যন্ত পারে না। বাক্য গঠন করতে হবে। কখনোই আপনি কোনো শিক্ষককে ফাঁকি দিতে যাবেন না। আপনি ফাঁকি দিবেন, আপনি ফাঁকিতে পড়বেন। যেমন আচরণ করুন তেমন আচরণ পাবেন, টুডে টুমরো, মনে রাখবেন। সুতরাং আপনি রচনা লেখার সময় এগুলো আগে থেকেই প্র্যাকটিস করতে হয়। কীভাবে একটি বাক্য মানে শুদ্ধ বাক্য লেখা যায়, কীভাবে বাক্যটিকে সঠিক করা যায়, বিরাম চিহ্নের ব্যবহার কীভাবে অ্যাপ্রোপ্রিয়েট করতে হয়, এগুলো আগে থেকে প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন আরেকটি বিষয় হলো, সেটা হলো যে মানে আমরা কি পুরো রচনাটি মুখস্থ করব নাকি মুখস্থ করব না। তা আমি বলি যে একেবারেই হুবহু মুখস্থ করার দরকার নেই। এটা হলো আমার অবজারভেশন, আমার থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে। আপনার রচনাটি পড়বেন, মনে করেন আপনি রচনা লেখার আগে এটি কিন্তু একদিনে বানিয়ে বানিয়ে আপনি লিখতে পারবেন না। আপনাকে যদি বলা এই মুহূর্তে আপনি একটি সংবাদপত্র প্রতিবেদন তৈরি করে দেন, আপনি কিন্তু পারবেন না। একটা প্রতিবেদন তৈরি করতে গেলে আজকে মনে করেন রোনালদো কিংবা লিওনেল মেসি আজকে কিন্তু মানে একদিনই কিন্তু তারা এরকম হয়ে ওঠেনি। তারা কিন্তু দিনের পর দিন, মানে মাসের পর মাস, বছরের পর বছর তারা কিন্তু ঘাম ঝরিয়েছে মাঠে। একদিনে স্টার হওয়া যায় না, একদিনে সব কিছু পারে না মানুষ, চর্চা করতে হবে। আপনি ভালো রচনা লিখতে চাইলে আপনাকে কিন্তু কি করতে হবে, রচনা পড়তে হবে। মুখস্থ করার দরকার নাই, পড়তে পড়তে, গাইতে গাইতে গায়, মনে রাখবেন গাইতে গাইতে গায়ক হয়। আপনি রচনা পড়তে হবে, মুখস্থর প্রয়োজন নেই। হ্যাঁ, পড়তে হবে, প্রতিবেদন পড়তে হবে, পত্রপত্রিকা পড়তে হবে। যত পড়বেন তত আপনার শব্দ সম্ভার ইচ্ছে হবে। আরেকটা জিনিস, যখনই আপনি পড়বেন শুদ্ধ উচ্চারণ করে পড়ার চেষ্টা করবেন। তাহলে যখনই শুদ্ধ উচ্চারণ করে পড়ার চেষ্টা করেন, আপনার কিন্তু বানানটা কিন্তু আপনি তখন মানে আপনার অবচেতন মন কিন্তু অবচেতন মনে মাথায় কিন্তু এই বানানটা কিন্তু সেভ হয়ে গেল। সুতরাং ভালো করতে গেলে আপনার কিন্তু প্র্যাকটিস করতে হবে বিরতিহীন। সবশেষে কথা হচ্ছে, আপনার রচনাটি কয় পৃষ্ঠা আপনি লিখবেন। আমি তাকে শব্দ সম্ভার বলছি। এখন শব্দ সম্ভার তো গণনা সম্ভব হবে না, পৃষ্ঠা গণনা সম্ভব হয় কিনা? হ্যাঁ, পৃষ্ঠা গণনা সম্ভব হয়। আপনি ন্যূনতম যদি না লেখেন, মানে যেটা হচ্ছে সর্বনিম্ন, আপনি 3 পৃষ্ঠা লিখবেন। আপনার লেখা ছোট হোক বড় হোক 3 পৃষ্ঠা। আর যদি এর বেশি আপনি লিখতে পারেন, আপনার হচ্ছে উপরে। তবে আমার কথা হচ্ছে যে আপনি লেখার স্টার্ট, এন্ডিং, মিডল প্রত্যেকটা পেরে আলাদা করবেন স্বতন্ত্রভাবে, যাতে শিক্ষকের চোখে পড়ে, এবং লেখাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যত বেশি লিখবেন
দেখবেন যে শিক্ষক উল্টাচ্ছে সব কিছু নেট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দেখবেন আপনার নম্বর বেড়ে যাচ্ছে। মানে 3 পৃষ্ঠা আপনি না পারলেন, ন্যূনতম 3 পৃষ্ঠা, হ্যাঁ 3 পৃষ্ঠা থাকবেন। আর যদি আপনি পারেন, আপনার যদি সময় কভার হয়, আপনি লিখতে থাকেন, একটা পরিকল্পনা মাফিক লিখতে থাকেন। হ্যাঁ, মানে লেখা শুরু করলে রবীন্দ্রনাথ ঠাকুরও তো মানে এমনিতে তো সেটা ফেল করে নাই। রবি ঠাকুর আপনারা জানেন সে 7 বার ফেল করেছিল। কেন ফেল করেছিল? সে একই প্রশ্নের, মনে করেন 1 নং প্রশ্নের আনসার লিখতেছে, 1 নং প্রশ্নের আনসার মনে করেন নাম্বার 5 বা 10, সে এইটা লিখছে 3 ঘন্টা। এইভাবে সে 7 বার পরীক্ষা দিয়েছে, 7 বারে সে ফেল করছে। 1 নং প্রশ্নের তো নাম্বার 10, শিক্ষক খুশি হয়ে দিলে তার 10 নাম্বার দিবে, 10-এর মতো 10 দিবে। সে শুরু করছে মানে প্রথম থেকে স্টার্টিং এবং শেষ করছে, যখন বেল পড়ছে তখন সে শেষ করছে। তাহলে সে তো পাশ করার কথা না, সে তো বলছিল যে বিধি কি লিখুন কপালে, 7 বার প্রবেশিকা হলে। তো শুরু করলে কিন্তু আপনারা কিন্তু এরকম পারবেন। মনে করেন আপনার হাতে মানে 20 নাম্বারের জন্য আপনার মানে 20 মিনিট বা 25 মিনিট কিংবা 30 মিনিট আপনি ফিক্সড করলেন যে এই সময়ের মধ্যে আমি রচনাটা লিখবো, শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত আপনার সময় শেষ হয় আপনি গড়ে দেখবেন, পরিকল্পনার মধ্যে এটাও রাখবেন, আপনি ততক্ষণ লিখতে থাকেন, লিখে এবং একটা এন্ডিং সময় রাখবেন, হাতে একটু বানান দেখার মতো সময় রাখবেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস, মার্জিন আপনি রাখবেন। মানে নম্বর দেওয়ার যে একটা জায়গা, শিক্ষকরা যে মার্জিন, এই মার্জিন যদি না থাকে তাহলে কিন্তু আপনি সুবিচার পাবেন না। এটি কিন্তু স্পষ্ট কথা। আপনার খাতার মধ্যে মার্জিন থাকতে হবে, মার্জিন রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো এই হলো বেসিক তথ্য। এই জিনিসগুলো যদি আপনি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনার নম্বর বেড়ে যাবে। আর মনে করেন যে প্রতি প্যারাতে দেওয়ার দরকার নেই, 1 প্যারা 2 প্যারা 3 প্যারা পরে আপনি যদি কোনো কবিতার অংশ যদি আপনি ব্যবহার করতে পারেন, কোনো উদ্ধৃতি আপনি যদি ব্যবহার করতে পারেন, আরও রিচ হয়। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। তবে আপনি চাইলে অনেকগুলো কবিতা অংশ আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন রচনার মধ্যে, প্রবাদ প্রবচনে ব্যবহার করতে পারেন, বাংলা বা ইংরেজি, কিংবা মানে সম্পূরক কোনো উদ্ধৃতি আপনি ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এইগুলো যদি আপনি একটু কাজে লাগান, এভাবে প্র্যাকটিস করতে থাকুন বাসায়, প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবেন যে পরীক্ষার খাতাতে আপনি ভালো করছেন। আমার বিশ্বাস এই রুলস অ্যান্ড রেগুলেশন যদি আপনি অনুসরণ করেন, পরীক্ষাতে অবশ্যই আপনি ভালো করবেন। তো সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত থাকলো। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাসায় বেশি করে প্র্যাকটিস করুন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।